বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। রোদ থেকে বাঁচতে মাথায় আটকে গেল 10 কেজি দুধের পাত্র, কাটতে হলো মেশিন দিয়ে। পেট্রোল পাম্পে 2 তরুণীর চুলোচুলি, ভিডিও ভাইরাল। জঙ্গলে ঘুম প্রতিযোগিতা, ঘুমিয়ে পেতে পারেন লাখ টাকার পুরস্কার। এবার চীনের মেগা প্ল্যানে বিপাকে ট্রাম্প। লেবানন ইসরায়েলের তীব্র হামলা, নিহত 14। রোদ থেকে বাঁচতে মাথায় হেলমেট বা টুপি পরা তো স্বাভাবিক, কিন্তু তাই বলে আস্ত একটি দুধের ক্যান। শুনতে আজব মনে হলেও রাজস্থানের মাধোগড় গ্রামে ঘটেছে ঠিক এমনই এক ঘটনা। প্রচণ্ড গরম থেকে বাঁচতে 10 কেজি ওজনের একটি দুধের পাত্র মাথায় ঢুকিয়েছিলেন কালুরাম রেবাড়ি নামের এক যুবক। কিন্তু বিপত্তি ঘটল তখন, যখন সেই পাত্রটি মাথায় এমনভাবে আটকে গেল যে আর বের করা সম্ভব হচ্ছিল না। দীর্ঘ 2 ঘন্টা পর যন্ত্রণায় ছটফট করার পর অবশেষে গ্রাইন্ডার মেশিন দিয়ে পাত্রটি কেটে উদ্ধার করা হয় তাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই উদ্ধারের ভিডিও ছড়িয়ে পড়তেই রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। অদ্ভুত এই কাণ্ড আর রুদ্ধশ্বাস সেই উদ্ধার অভিযানের গল্প নিয়ে এখন বিশ্বজুড়ে চলছে চর্চা। এই নিয়ে রিপোর্টে দেখুন বিস্তারিত। রোদ থেকে বাঁচতে গিয়ে মাথায় আটকে গেল 10 কেজি ওজনের দুধের পাত্র। পরে গ্রাইন্ডার মেশিন দিয়ে দুধের পাত্রটি কেটে বের করা হলো যুবকের মাথা। রোদের প্রখর তাপ থেকে বাঁচতে মাথায় দুধের ক্যান চাপিয়েছিলেন কালুরাম নামের এক যুবক। 10 কেজি ওজনের দুধের পাত্রটি টুপির মতো পরে বাইকে করে যাচ্ছিলেন তিনি, কিন্তু পাত্রের ভিতর মাথা ঢুকিয়ে ফেললেও আর বের করতে পারলেন না। 2 ঘন্টার চেষ্টায় গ্রাইন্ডার মেশিন ব্যবহার করে দুধের পাত্র কেটে তরুণকে উদ্ধার করা হয়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যা রীতিমতো ভাইরাল হয়। দ্য ভারত পোস্ট নামের অ্যাকাউন্ট থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি পোস্ট করা হয়। সেই ভিডিওতে দেখা যায় এক তরুণ বাইকের পিছনে বসে রয়েছেন, তার মাথায় রয়েছে দুধের বিশাল পাত্র। সংবাদ মাধ্যম সূত্রে জানা যায় সেই তরুণের নাম কালুরাম রেবাড়ি। রাজস্থানের মাধোগড় গ্রামের বাসিন্দা তিনি। সকালে গম সরবরাহ করতে বেরিয়েছিলেন কালুরাম। বাইরে প্রচন্ড গরম থাকায় রোদের তাপ থেকে বাঁচতে হাতের কাছে পাওয়া দুধের পাত্রটি টুপির মতো করে পরে নিয়েছিলেন তিনি। কালুরামের মাথা থেকে সেই পাত্র পরে বের করার দায়িত্ব কাঁধে তুলে নেন স্থানীয়রা। নানা রকম যন্ত্র দিয়ে দুধের পাত্রটি কাটতে শুরু করেন তারা। কালুরাম 2 ঘন্টা ধরে মাটিতে চুপচাপ শুয়ে রইলেন। 2 ঘন্টার চেষ্টায় মুক্ত হলেন কালুরামের মাথা। পাত্রটি নষ্ট হলো ঠিকই, কিন্তু উদ্ধার করা গেল কালুরামকে। তর্কের জেরে মাঝ রাস্তায় একে অপরের উপরে চড়াও হওয়া নতুন কিছু নয়, তবে পেট্রোল পাম্পের মাঝখানে 2 তরুণীর এমন হিংসুটে উন্মত্ততা সচরাচর দেখা যায় না। ভারতের মহারাষ্ট্রের একটি ফিলিং স্টেশনে সম্প্রতি 2 তরুণের মাঝে শুরু হয় তুমুল বাগবিতণ্ডা। কথা কাটাকাটি থেকে মুহূর্তেই তার রূপ নেয় হাতাহাতিতে। একে অপরের চুলের মুঠি ধরে টানাটানি থেকে শুরু করে মাটিতে ফেলে হিড়হিড় করে টেনে নেওয়ার মতো দৃশ্যও দেখা গেছে ভাইরাল হওয়া সেই ভিডিওতে। পরিস্থিতি আরও ঘোলাটে হয় যখন এক যুবক তার স্কুটি দিয়ে ধাক্কা মারেন এক তরুণীকে। উৎসুক জনতা ভিড় জমিয়ে এই লঙ্কাকাণ্ড দেখলেও বিবাদ মেটাতে এগিয়ে আসেননি কেউই। ইন্টারনেটে রীতিমতো ঝড় তোলা সেই চুলোচুলির ভিডিও নিয়ে এখন চলছে ব্যাপক আলোচনা। রিপোর্টে বিস্তারিত। একে অপরকে ধরে বেদম মার, চুল ধরে হিড়হিড় করে টেনে মাটিতে ফেলে দিল একজন আরেকজনকে। অপরজনও কম যায় না, তিনিও ঝুলে আছেন চুল ধরে। 2 তরুণীর চুলোচুলি দেখতে তাই মুহূর্তেই ভিড় জমে গেল পেট্রোল পাম্পে। চাঞ্চল্যকর এমনই একটি ঘটনার ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা গেছে একটি পেট্রোল পাম্পের মাঝখানে দাঁড়িয়ে বাগবিতণ্ডায় জড়িয়েছেন 2 তরুণী। কোনো একটি বিষয় নিয়ে তুমুল তর্ক চলছে তাদের। ঝামেলা এমন পর্যায়ে পৌঁছয় যা হঠাৎ সহিংস রূপ নেয়। একে অপরকে লাথি এবং ঘুষি মারতে শুরু করেন। চুলের মুঠি ধরে মাটিতে ফেলার চেষ্টা করেন একে অপরকে। এক তরুণীকে অন্য তরুণীর পা ধরে হিড়হিড় করে টেনে নিয়ে যেতেও দেখা যায় এ সময়। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এক যুবক হঠাৎই তার স্কুটি নিয়ে এসে তরুণীদ্বয়ের একজনকে ধাক্কা মারেন। পা ধরে যন্ত্রণায় কাঁচাতে থাকেন তিনি। ঝামেলা দেখতে পেট্রোল পাম্পের কাছে ভিড় জমে গেলেও বিবাদ মেটাতে এগিয়ে আসেননি কেউই। ঘটনাটি ভারতের মহারাষ্ট্রের বলে দাবি করা হচ্ছে, তবে ঘটনার সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। কর্মব্যস্ত জীবনে একটুখানি শান্তির ঘুম যেন এখন বিলাসিতা, কিন্তু সেই ঘুমিয়ে যদি আয় করা যায় লাখ লাখ টাকা, তবে কেমন হয়? শুনতে অবিশ্বাস্য মনে হলেও চীনের সাংহাইয়ের ডংপিং ন্যাশনাল ফরেস্ট পার্কে আয়োজন করা হয়েছে এক অদ্ভুত স্লিপ চ্যালেঞ্জ।
গহীন জঙ্গলে সারি সারি বিছানায় শুয়ে 7 ঘন্টা টানা ঘুমালেই মিলছে বিশাল অঙ্কের পুরস্কার। বিশেষ যন্ত্রের মাধ্যমে মাপা হচ্ছে ঘুমের মান ও গভীরতা। শহরের জীবনের ক্লান্তি আর অবসাদ দূর করে সুস্বাস্থ্যের বার্তা দিতেই আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন দেশি বিদেশি অসংখ্য মানুষ। গহীন জঙ্গলে পাতা হয়েছে সারি সারি বিছানা, আর এই বিছানায় শুয়ে ঘুমালেই পাবেন প্রায় 60,000 টাকা, দ্রুত ঘুমালে পাবেন 40,000 টাকা। সব মিলিয়ে আছে প্রায় 2 লাখ টাকার পুরস্কার। শুধু ঘুমিয়ে টাকা আয় করার এই বিশেষ প্রতিযোগিতার আয়োজন করেছে চীন। সিঙ্গাপুর থেকে আসা অংশগ্রহণকারী জিয়া হান জানান, মোট 50 জন এই প্রতিযোগিতায় অংশ নেবে। আমরা এখন চংমিং দ্বীপের একটি ন্যাশনাল পার্কে আছি। এখানে প্রায় 50 জন মানুষ বিছানায় শুয়ে ঘুমাবো। আমাদের মধ্যে প্রতিযোগিতা হবে কার ঘুমের মান সবচেয়ে ভালো, কে সবচেয়ে দ্রুত ঘুমিয়ে পড়তে পারে এবং কে পুরো 7 ঘন্টা বিছানায় থাকতে পারে। চীনের সাংহাই শহরের ডংপিং ন্যাশনাল ফরেস্ট পার্কে এই অদ্ভুত কিন্তু আকর্ষণীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। চংমিং ফরেস্ট স্লিপ চ্যালেঞ্জ 2026। এখানে অংশগ্রহণকারীরা জঙ্গলের নিরিবিলি পরিবেশে ঘুমিয়ে প্রতিযোগিতা করছেন। শান্ত বসন্তে বনের মধ্যে বিছানা পেতে চোখে মাস্ক পরে তারা ঘুমিয়ে আছেন, আর বিশেষ যন্ত্র দিয়ে তাদের ঘুমের মান ও সময় সরাসরি মাপা হচ্ছে। এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হল শহরের ব্যস্ত ও চাপমুক্ত জীবনের মধ্যে মানুষকে কিছুটা স্বস্তি দেওয়া এবং স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা। এই প্রতিযোগিতায় অংশ নিতে হলে বয়স হতে হবে 18 থেকে 50 বছরের মধ্যে এবং শারীরিকভাবে সুস্থ হতে হবে। প্রতিযোগিতার সময় কেউ যদি বিছানা ছেড়ে উঠে যায় তাহলে সে সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যাবে। যদিও ইচ্ছা করলে যে কেউ মাঝ পথে প্রতিযোগিতা ছেড়ে দিতে পারে। যারা টানা 7 ঘন্টা ঘুমাতে পারবেন তাদের মাঝে প্রায় 2 লাখ টাকা ভাগ করে দেওয়া হয়। বিশ্ব ঘুম দিবস উপলক্ষে 21 মার্চ থেকে এই আয়োজন শুরু হয়, যা প্রতি শনিবার 26 এপ্রিল পর্যন্ত এবং অতিরিক্ত 2 ও 3 মে অনুষ্ঠিত হচ্ছে। তিব্বতের হিমশীতল মালভূমি এখন হয়ে উঠছে বিশ্বশক্তির নতুন এক পাওয়ার হাউস। সমুদ্রপৃষ্ঠ থেকে 10,000 ফুট উঁচুতে চীন গড়ে তুলছে নবায়নযোগ্য জ্বালানির এমন এক মেগা প্রকল্প যা বদলে দিতে পারে আগামীর অর্থনীতি। এক মাসে প্রায় 120 গিগাবাইট বিদ্যুৎ সক্ষমতা যুক্ত করে বেইজিং এখন বিশ্ববাজারের একক আধিপত্যের পথে। আর এখানে বড় চ্যালেঞ্জের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিরাচরিত জীবাশ্ম জ্বালানি নীতি। তিব্বতের এই সবুজ বিপ্লব কি তবে সস্তা উৎপাদনের প্রতিযোগিতায় ট্রাম্পের আমেরিকা ফার্স্ট কৌশলকে কোণঠাসা করে ফেলবে, নাকি এটি কেবল জলবায়ু পরিবর্তনের এক মহাযজ্ঞ? এই নিয়ে রিপোর্টে আছে বিস্তারিত। বিশ্বজুড়ে জ্বালানি ও প্রযুক্তিগত আধিপত্যের লড়াই যখন আরও তীব্র হচ্ছে, তখন তিব্বতের উচ্চভূমিতে চীনের বিশাল নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প নতুন করে আন্তর্জাতিক রাজনীতিতে আলোচনার জন্ম দিয়েছে। এই প্রকল্প শুধু পরিবেশ বান্ধব শক্তির উদাহরণ নয়, এটি ভবিষ্যতের অর্থনীতি ও কৌশলগত প্রভাব বিস্তারের এক বড় অস্ত্র। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফুট উচ্চতায় বিস্তৃত তিব্বতের মালভূমিতে গড়ে উঠেছে বিশাল সৌর প্যানেল, বায়ু টারবাইন এবং জলবিদ্যুৎ কেন্দ্র। 2025 সালের মে মাসে চীন 93 গিগাওয়াট সৌর ও 26 গিগাওয়াট বায়ু বিদ্যুৎ সক্ষমতা যুক্ত করেছে। এর ফলে দেশটির মোট সৌর সক্ষমতা 1000 গিগাওয়াট ছাড়িয়েছে, যা বিশ্বের মোট সক্ষমতার প্রায় অর্ধেক। চীনের এই জ্বালানি শক্তি শুধু স্থানীয় চাহিদা পূরণ করছে না, বরং উন্নত বিদ্যুৎ পরিবহন ব্যবস্থার মাধ্যমে তা শিল্পাঞ্চল, ডেটা সেন্টার, বৈদ্যুতিক গাড়ি ও ব্যাটারি কারখানায় সরবরাহ করা হচ্ছে। এতে উৎপাদন ব্যয় কমেছে, প্রযুক্তি খাত শক্তিশালী হচ্ছে এবং বৈশ্বিক বাজারে চীনের প্রতিযোগিতা বাড়ছে। আর এখানেই তৈরি হচ্ছে রাজনৈতিক চাপ। যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে জীবাশ্ম জ্বালানি ও ঐতিহ্যগত শিল্পনীতির পক্ষে অবস্থান নিয়েছেন, কিন্তু চীনের দ্রুত সবুজ জ্বালানি সম্প্রসারণ বিশ্ববাজারে নতুন অর্থনৈতিক বাস্তবতা তৈরি করছে। যদি চীন সস্তা ও পরিষ্কার জ্বালানির মাধ্যমে শিল্প উৎপাদনে আধিপত্য বাড়াতে থাকে, তবে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট অর্থনৈতিক কৌশল বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। বিশ্বের বৃহত্তম সৌর প্রকল্পগুলোর একটি সিংহায়ের তালাতন সৌর পার্ক এই পরিবর্তনের প্রতীক হয়ে উঠেছে। তিব্বতের এই জ্বালানি বিপ্লব এখন শুধু অবকাঠামো নয়, এটি বিশ্ব শক্তির ভারসাম্য বদলে দেওয়ার ইঙ্গিত। 16 এপ্রিল থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি কি তবে শুধুই কাগজে কলমে? দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় 2 শিশু ও 2 নারী সহ অন্তত 14 জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা ছাড়িয়েছে 37। ইসরায়েলের দাবি তাদের সেনাদের উপরে হামলার প্রস্তুতি নিচ্ছিল সশস্ত্র গোষ্ঠীগুলো, আর সেই পরিকল্পনা নস্যাৎ করতেই এই অভিযান। এর আগে ড্রোন হামলায় এক ইসরায়েলি সেনার মৃত্যুর পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। যদিও বেসামরিক নাগরিকদের এলাকা ছাড়া সতর্কতা দেওয়া হয়েছিল, তবে আবাসিক এলাকাগুলোতেও ছড়িয়ে পড়েছে ধ্বংসযজ্ঞ। সীমান্তের এই রক্তক্ষয়ী সংঘাত কি তবে মধ্যপ্রাচ্যে নতুন কোনো মহাপ্রলয়ের ইঙ্গিত দিচ্ছে? এই নিয়ে রিপোর্টে দেখুন বিস্তারিত।
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত 14 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 2 জন শিশু ও 2 জন নারীও রয়েছেন। আহত হয়েছেন আরও 37 জন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রবিবারের এই হামলা যুদ্ধবিরতির বাস্তবতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ইসরায়েলি বাহিনীর দাবি, দক্ষিণ লেবাননের সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটি ও যোদ্ধাদের লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে। তাদের অভিযোগ, ওই এলাকা থেকে ইসরায়েলি সেনাদের উপর হামলার প্রস্তুতি চলছিল। হামলার আগে স্থানীয় বাসিন্দাদের এলাকা ছাড়ার সতর্কতাও দেওয়া হয়। তবে বিস্ফোরণে আবাসিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র। এর আগে সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়। এরপরই পাল্টা এই হামলা চালানো হয় বলে ধারণা করা হচ্ছে। যদিও 16 এপ্রিল থেকে কার্যকর যুদ্ধবিরতি এখনো বহাল রয়েছে, তবুও সীমান্তে সংঘাত থামছে না। এ ধরনের হামলা চলতে থাকলে যুদ্ধবিরতি শুধু কাগজে কলমেই সীমাবদ্ধ থাকবে। এতে করে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় সংঘাতের আশঙ্কা আরও বেড়ে গেছে। প্রায় 2 মাসের যুদ্ধের ধাক্কা সামলে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে তেহরান। রাজধানীর রাস্তায় আবার যানজট, খুলছে দোকানপাট, ক্যাফেতে ফিরছে আড্ডা। তবে এই স্বাভাবিকতার আড়ালে লুকিয়ে আছে এক গভীর অনিশ্চয়তা। সপ্তাহব্যাপী যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলার পর একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর থাকায় শহরের দৈনন্দিন জীবন কিছুটা গতি পেয়েছে, কিন্তু বদলে গেছে মানুষের মনোভাব। তারা এখন আর আগের মতো খরচ করছেন না, বরং জিনিসপত্র কিনছেন হিসেব করে, প্রয়োজন বুঝে। বাসিন্দাদের কথায়, দোকানে গেলে বেশিরভাগ জিনিসই পাওয়া যায়, কিন্তু এখন প্রশ্ন হলো, আপনি কি জিনিসটা চান কিনা, বা আপনার সেটার প্রয়োজন আছে কিনা। বিক্ষোভ আর যুদ্ধের চাপে পড়ে ইরান সরকার তাদের আগের অর্থনৈতিক অবস্থান থেকে 180 ডিগ্রি ঘুরে দাঁড়িয়েছে। এই পরিস্থিতির কারণে আগের কঠোর অবস্থান থেকে সরে এসে তারা এখন নিতে শুরু করেছে বাস্তবমুখী সিদ্ধান্ত, যেখানে তাদের মূল লক্ষ্য খাদ্য, ওষুধ ও শিশু খাদ্যের মতো জরুরি পণ্যের সরবরাহ নিশ্চিত করা। এছাড়া আগে যে ভর্তুকিযুক্ত ডলারের হার বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এখন পরিস্থিতি সামাল দিতে সেটি আবারও চালু করা হয়েছে। ফলে বর্তমানে খোলা বাজারে যেখানে $1 দাম প্রায় 15,50,000 রিয়াল, সেখানে সরকার শিশু খাদ্য, ঔষধ ও গমের মতো জরুরি পণ্য আমদানির জন্য মাত্র 2,85,000 রিয়াল দরে ডলার দিচ্ছে। এর মাধ্যমে চেষ্টা করা হচ্ছে সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার। একই সঙ্গে $350 কোটি একটি বিশেষ তহবিল গঠন করেছে ইরান সরকার, যা শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্য আমদানির জন্য ব্যবহার করা হবে। এছাড়া জাতীয় উন্নয়ন তহবিল থেকে $1 বিলিয়ন তুলে চিনি, চাল ও মাংসের মতো গুরুত্বপূর্ণ খাদ্যপণ্যের মজুদ নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে সংকটের সময় সরবরাহ ঠিক রাখা যায়। এছাড়া নিত্য পণ্যের সরবরাহ সহজ করতে সীমান্তবর্তী প্রদেশগুলোর গভর্নরদেরও দেয়া হয়েছে বাড়তি ক্ষমতা। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, এই সংকটে স্থানীয় পর্যায়ে উদ্যোগ ও সৃজনশীলতা দেখানো বেশি জরুরি। পাশাপাশি ইরানের খাদ্য ও ঔষধ প্রশাসন জানিয়েছে, চিকিৎসা খাতে কৌশলগত পণ্য দ্রুত ও ন্যায্যভাবে পৌঁছে দিতে 2 দিনের মধ্যে কেন্দ্রীয় বিতরণ ব্যবস্থা চালু করা হবে। পরিস্থিতি সামাল দিতে ইরান সরকার ভর্তুকি ও কুপন ব্যবস্থা বাড়ানোর কথা ভাবছে। বর্তমানে ইরানের প্রত্যেক নাগরিক মাসে প্রায় $10 সমপরিমাণ অনুদান পেলেও দ্রুত বাড়তে থাকা খাদ্য মূল্যের তুলনায় এটি খুবই সামান্য। এই বাস্তবতায় সরকার এখন ইলেকট্রনিক কুপন এবং ভাতার পরিমাণ বাড়ানোর পরিকল্পনা করছে। লক্ষ্য একটাই, মূল্যস্ফীতির চাপে থাকা সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দেওয়া এবং তাদের উপর আর্থিক চাপ কমানো। মার্কিন নৌ অবরোধের কারণে ইরান এক অদ্ভুত সংকটে পড়েছে। তাদের হাতে তেল আছে, কিন্তু সেই তেল বোঝাই করার জন্য খালি ট্যাঙ্কারগুলো বন্দরে ভিড়তে পারছে না। ইস্পাত কারখানা ও বিদ্যুৎ কেন্দ্রে বোমা হামলার ফলে কাজ হারাচ্ছেন লাখ লাখ মানুষ। তবে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC তাসনিম নিউজকে জানিয়েছে, ইরান দুর্ভিক্ষে পড়বে না। তুরস্ক, পাকিস্তান ও ইরাকের সাথে বিশাল স্থল সীমান্ত থাকায় তারা বিকল্প পথে পণ্য আনার আশা রাখছে। এমনকি বাজারে পণ্যের সরবরাহ ঠিক রাখতে চোরাচালানের পথগুলোর বিরুদ্ধে কড়াকড়ি কমিয়ে দেওয়ারও ইঙ্গিত দিয়েছে কর্তৃপক্ষ। প্রায় 2 মাস ধরে ইরানের ইন্টারনেট প্রায় সম্পূর্ণ বন্ধ। এর মধ্যে সরকার ইন্টারনেট প্রো নামের একটি অর্থের বিনিময়ে ব্যবহারযোগ্য বিশেষ সেবা চালু করেছে, কিন্তু 26 এপ্রিল ইরানের নার্সিং সংস্থা প্রথম প্রতিষ্ঠান হিসেবে আনুষ্ঠানিকভাবে ইরানি কর্তৃপক্ষের বিক্রি করা এই পরিষেবা প্রত্যাখ্যান করে। তাদের মতে, ইন্টারনেট কোনো বিলাসিতা নয়, এটি মানুষের অধিকার। সাধারণ মানুষের যখন বৈশ্বিক ইন্টারনেটের প্রবেশ অধিকার নেই, তখন এই বৈষম্যমূলক সেবা তারা মেনে নেবে না।
সরকার আশার বাণী শোনালেও তেহরানের অলিতে গলিতে মানুষের মধ্যে এখনো অনিশ্চয়তা কাটেনি। মাত্র কয়েক বছর আগেও যেখানে 24 লাখ রিয়েলে 14 জন মিলে রাজকীয় ভোজ করা যেত, এখন সেই টাকায় একবেলার সাধারণ খাবারও পাওয়া কঠিন। আর এই ভয়াবহ অবস্থা এখন প্রত্যেকটি মধ্যবিত্ত ইরানি পরিবারগুলোতে। তারা খরচ কমাতে এখন রেস্তোরাঁয় যাওয়া বা অনলাইনে খাবার অর্ডার করা বাদ দিয়েছে। এখন ঘরের কোণে টিনজাত খাবার আর পানি মজুত করছে অনেকেই, যদি ফের বোমাবর্ষণ শুরু হয় সেই ভয়। ইসরায়েলের রাজনীতিতে নতুন জোটের আভাস মিলছে। জোটবদ্ধভাবে নির্বাচনের ঘোষণা দিতে যাচ্ছেন দেশটির সাবেক দুই প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও ইয়ার লাপিদ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, 26 এপ্রিল এক বিবৃতিতে এই যৌথ উদ্যোগের কথা জানায় বেনেটের কার্যালয়। বিবৃতিতে বলা হয়, লাপিদের নেতৃত্বাধীন ইয়াশ আতিদ পার্টি এবং বেনেটের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম বেনেট 2026 পার্টিকে একীভূত করে একক দল গঠন করা হবে। নতুন এই দলের নেতৃত্বে থাকবেন নাফতালি বেনেট। বিবৃতিতে আরও বলা হয়, এই উদ্যোগ ইসরায়েলকে পুনর্গঠন প্রক্রিয়ার প্রথম ধাপ হিসেবে দেখছেন সাবেক এই দুই প্রধানমন্ত্রী। সংস্কারপন্থী জোট গঠন এবং অভ্যন্তরীণ দ্বন্দ্ব কমিয়ে আসন্ন নির্বাচনে বড় জয়ের লক্ষ্যে কাজ করছেন তারা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ কেবল একটি নির্বাচনী জোট নয়, বরং এটি বিরোধী রাজনীতি পুনর্গঠনের চেষ্টা। বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতেই এই ঐক্যের প্রচেষ্টা। ইসরায়েলে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামী অক্টোবর মাসে। সেই নির্বাচনকে সামনে রেখে বিরোধী দলের এই নতুন সমন্বয় ইসরায়েলের ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা। ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে কূটনৈতিক তৎপরতা নতুন গতি পাচ্ছে। যুদ্ধ থামানোর পথ খুঁজতে এবার রাশিয়ার দিকে ঝুঁকেছে তেহরান। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের উদ্দেশ্যে রাশিয়ায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। 26 এপ্রিল রাশিয়ার স্থানীয় সময় ভোরের দিকে সেন্ট পিটার্সবার্গের বিমানবন্দরে অবতরণ করে আরাকচির বিমানটি। রাশিয়ায় পৌঁছে গণমাধ্যমগুলোকে আরাকচি বলেন, রুশ প্রেসিডেন্টের সঙ্গে আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করা এই সফরের প্রধান লক্ষ্য। তবে এই সফর যুদ্ধের হালনাগাদ পরিস্থিতি নিয়ে আলোচনা এবং পর্যালোচনা করারও একটি ভালো সুযোগ এনে দিয়েছে। 26 এপ্রিল প্রতিবেশী দেশ ওমানে গিয়েছিলেন আরাকচি। সেখানে সফর শেষ করে পাকিস্তানে যান তিনি। পাকিস্তানে কয়েক ঘন্টা অবস্থান করার পর সেন্ট পিটার্সবার্গের উদ্দেশ্যে ইসলামাবাদ ত্যাগ করেন তিনি। বিশ্লেষকদের মতে এই প্রক্রিয়ায় রাশিয়া বড় ভূমিকা রাখতে পারে। তেহরান থেকে আল জাজিরার প্রতিবেদক তৌহিদ আসাদি বলেন, সামনে দুই ধরনের পরিস্থিতি আছে, একটি কূটনৈতিক সমাধান আর একটি সংঘাত আরও বাড়ার সম্ভাবনা। এই দুই ক্ষেত্রেই রাশিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাই ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মস্কো সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ইরানের এখন কয়েকটি বড় অগ্রাধিকার রয়েছে। এর মধ্যে আছে হরমুজ প্রণালীর পরিস্থিতি, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো এবং প্রয়োজনে নতুন সংঘাতের জন্য প্রস্তুতি। এদিকে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতৃত্বে বিভ্রান্তি ও মতবিরোধ রয়েছে বলে মন্তব্য করেছেন। এই কারণ দেখিয়ে পাকিস্তানের আলোচনার জন্য প্রতিনিধি পাঠানোর পরিকল্পনা বাতিল করেন তিনি। অন্যদিকে ইরানও তাদের অবস্থান পরিষ্কার করেছে। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, মার্কিন অবরোধ তুলে না নিলে তারা আলোচনায় বসবে না। মাঠের পরিস্থিতিও উত্তেজনাপূর্ণ। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে অবরোধ চলমান, ফলে ইরানের জলসীমায় জাহাজ চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। ইতোমধ্যে 38টি জাহাজকে ফিরে যেতে বলা বা ঘুরে যেতে বলা হয়েছে। এই অবস্থায় পাকিস্তান মধ্যস্থতার চেষ্টা করছে। ট্রাম্প বলেছেন, ইরানের প্রস্তাবগুলো যথেষ্ট নয়, তবে তারা চাইলে আলোচনা আবার শুরু করতে পারে। রাশিয়া ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ কৌশলগত সম্পর্ক রয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞা ও ভূ রাজনৈতিক চাপের মুখে এই সম্পর্ক আরও জোরদার হয়েছে। ফলে বর্তমান সংকট মোকাবিলায় দুই দেশের সমন্বয় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মস্কো সফরটি কেবল একটি দ্বিপাক্ষিক বৈঠক নয়, বরং এটি বড় পরিসরে এক কূটনৈতিক প্রচেষ্টার অংশ, যেখানে ইরান, যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং আঞ্চলিক শক্তিগুলো একটি জটিল সমীকরণের মধ্যে নিজেদের অবস্থান ঠিক করার চেষ্টা করছে। যুদ্ধ শুরুর দিকে ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের হুমকি দিয়েছিলেন ট্রাম্প, কিন্তু সময়ের পরিক্রমায় এখন উল্টো ইরান যুক্তরাষ্ট্রকে শর্ত দিয়ে যাচ্ছে। কয়েক দফা সময় বাড়ানোর পরও যখন চুক্তিতে রাজি হয়নি ইরান, তখন নিজের হুমকি বাস্তবায়ন না করে উল্টো 23 এপ্রিল আলোচনার সময়সীমা অনির্দিষ্টকাল বাড়িয়েছেন ট্রাম্প। এরপর আরও নমনীয় হয়ে ঘোষণা দিয়েছেন, আলোচনা করতে চাইলে ফোন দিলেই হবে।
কিন্তু বাস্তবে যুদ্ধবিরতির সময়সীমা নির্ধারণ না করলেও ট্রাম্পের সামনে একটি বড় ডেডলাইন আছে। কি সেই ডেডলাইন? ট্রাম্পের সামনে নির্ধারিত সেই ডেডলাইন মার্কিন কংগ্রেসে দেওয়া। 1973 সালে ওয়ার পাওয়ার্স অ্যাক্ট অনুযায়ী কোনো মার্কিন প্রেসিডেন্ট যদি বিদেশে সামরিক অভিযান শুরু করেন তাহলে 60 দিনের বেশি তা চালিয়ে যেতে হলে কংগ্রেসের অনুমোদন নিতে হবে। ট্রাম্পের সেই 60 দিনের সময়সীমা শেষ হতে যাচ্ছে আগামী 1 মে। এরপরও ইরানে সামরিক অভিযান চালিয়ে যেতে চাইলে 1 মের মধ্যেই প্রতিনিধি পরিষদ ও সিনেটের সংখ্যাগরিষ্ঠতায় একটি যৌথ প্রস্তাব পাশ করতে হবে ট্রাম্পকে, যেই অনুমোদন তিনি এখনো পাননি। তবে অতীতে এই আইন পাশ কাটিয়েও অনেক সামরিক অভিযান চালিয়েছেন মার্কিন প্রেসিডেন্টরা। কোন মার্কিন প্রেসিডেন্ট চাইলেই যাতে বিদেশে যুদ্ধ শুরু করতে না পারেন সেই ভাবনা থেকে 1973 সালে এই ফেডারেল আইনটি করা হয়েছিল। এই আইনে বলা হয়েছে সামরিক অভিযান শুরুর 48 ঘন্টার মধ্যে তা কংগ্রেসকে জানাতে হবে প্রেসিডেন্টকে। অনুমতি ছাড়া সর্বোচ্চ 60 দিন সেনা মোতায়েন রাখতে পারবেন তিনি। প্রয়োজনে সেটা আরো 30 দিন বাড়ানো যেতে পারে। তবে তার জন্য প্রেসিডেন্টকে লিখিতভাবে জানাতে হবে এটি কেন অনিবার্য সামরিক প্রয়োজন। অর্থাৎ এই হিসেবে ট্রাম্প চাইলে আরো 30 দিন ইরানের সামরিক অভিযান চালাতে পারবেন। তবে সেক্ষেত্রে কংগ্রেসকে লিখিতভাবে চিঠি দিয়ে তাকে বোঝাতে হবে কেন এই যুদ্ধ চালিয়ে যাওয়া যুক্তরাষ্ট্রের জন্য জরুরি। কিন্তু এরপর সেই সময়সীমা পেরিয়ে গেলে অবধারিতভাবেই কংগ্রেসের অনুমোদন নিতে হবে ট্রাম্পকে, নয়তো বন্ধ করতে হবে সামরিক অভিযান। ইরানে সামরিক আগ্রাসন শুরুর পর থেকেই লেজে গোবরে অবস্থা ট্রাম্পের। যে হারে জনপ্রিয়তা কমছে তাতে কংগ্রেসের অনুমোদন ট্রাম্প পাবেন কিনা তা নিশ্চিত নয়। কেননা ডেমোক্রেট ও রিপাবলিকানদের মধ্যে এই যুদ্ধ চালিয়ে যাওয়া নিয়ে বড় বিভাজন রয়েছে। গত 15 এপ্রিল সিনেটে ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিত করার জন্য ওয়ার পাওয়ার্স রেজলিউশনের আওতায় চতুর্থবারের মতো দ্বিদলীয় উদ্যোগ নেওয়া হয়েছিল, যদিও সেটি 52 থেকে 47 ভোটে পাশ হয়। তবে সামনেও যে ট্রাম্প জিতবেন সেই নিশ্চয়তা নেই, কেননা এই যুদ্ধে প্রতি সপ্তাহে বিলিয়ন ডলার খরচ হচ্ছে যুক্তরাষ্ট্রের, যা নিশ্চিতভাবেই ভাবাচ্ছে কংগ্রেসম্যানদের। এরপরও এখন পর্যন্ত ট্রাম্পকে তার পরিকল্পনা বাস্তবায়নে বাধা দেননি রিপাবলিকানরা। তবে 60 দিনের সময়সীমা পেরিয়ে গেলে সেই সমর্থন থাকবে কিনা তা নিয়ে সন্দেহ আছে, যার প্রমাণ মেলে রিপাবলিকান সিনেটর জন কার্টিসের কথায়। তার ভাষ্য, আমি আমেরিকার জীবন ও স্বার্থ রক্ষায় প্রেসিডেন্টের পদক্ষেপকে সমর্থন করি, কিন্তু 60 দিনের বেশি সামরিক অভিযান কংগ্রেসের অনুমোদন ছাড়া আমি সমর্থন করব না। আরেক রিপাবলিকান কংগ্রেসম্যান ডন বেকন বলেন, আইন অনুযায়ী হয় আমাদের চলমান অভিযান অনুমোদন দিতে হবে, না হলে তা বন্ধ করতে হবে। বাউডিন কলেজের ইতিহাসের অধ্যাপক সালার মোহান্দেসের মতে এই যুদ্ধ ট্রাম্পের জন্য ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। জনমত জরিপ বলছে মার্কিন জনগণের বড় অংশ এই যুদ্ধের বিপক্ষে। তাছাড়া মধ্যবর্তী নির্বাচন সামনে, যেই নির্বাচনে ট্রাম্পের দল ইতোমধ্যেই বেশ চাপের মধ্যে রয়েছে। এই বাস্তবতায় মোহান্দেস বলেন, ট্রাম্প বলেছিলেন ইরানের সঙ্গে আরও ভালো চুক্তি করবেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন নতুন কোনো যুদ্ধে জড়াবেন না। এখন তিনি চাইলে পিছু হতে পারেন, ক্ষতি কমাতে পারেন, কিন্তু সেটা মানে হবে পরাজয় স্বীকার করা। তাই সম্ভবত তিনি আরো বড় ঝুঁকি নেবেন, ভবিষ্যতে কোনো না কোনোভাবে বিজয় বের করে আনার আশায়। এই অবস্থায় প্রশ্ন, তাহলে কিভাবে যুদ্ধ চালিয়ে যাবেন ট্রাম্প? তিনি কি কংগ্রেসকে পাশ কাটাবেন? এক্ষেত্রে কংগ্রেসকে পাশ কাটাতে ট্রাম্পকে পথ দেখাতে পারে সামরিক শক্তি ব্যবহারের অনুমোদন, যা কিনা প্রেসিডেন্টকে নির্দিষ্ট লক্ষ্য পূরণের জন্য সামরিক শক্তি ব্যবহারের ক্ষমতা দেয়। 2001 সালের 9/11 হামলার পর সন্ত্রাস বিরোধী যুদ্ধ চালানোর জন্য বানানো এই আইন অতীতে ইরাক আক্রমণের সময়ও ব্যবহার করা হয়েছে। এছাড়াও ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার নির্দেশ ও আফগানিস্তান যুদ্ধ চালাতেও এই আইন ব্যবহার করেছেন অতীতের প্রেসিডেন্টরা। তাছাড়া অতীতে কংগ্রেসের অনুমোদন ছাড়া সামরিক অভিযানের উদাহরণও আছে। 1990 সালে ইরাক ও সোমালিয়ায় সামরিক অভিযান চালিয়েছেন বিল ক্লিন্টন। 2011 সালে লিবিয়ায় সামরিক অভিযান চালিয়েছেন বারাক ওবামা। এই অবস্থায় ইরানে সামরিক অভিযান চালিয়ে যেতে ট্রাম্পও সেই পথ বেছে নেবেন কিনা সে প্রশ্ন থাকছেই। যুক্তরাষ্ট্র ইসরায়েল মিলে যখন ইরানে ভয়াবহ হামলা চালাচ্ছে, তখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী দেশ দাবি করা সৌদি আরব কেন পুরোপুরি নিশ্চুপ? নিজেদের ভূখণ্ডে ইরান ও তাদের প্রক্সিদের হামলা সয়েও রিয়াদ কেন পাল্টা জবাব দেওয়ার বদলে শুধু কড়া বিবৃতি দিয়ে দায় সারছে? তারা কি সত্যি এই যুদ্ধের ঘোর বিরোধী, নাকি পর্দার আড়ালে ট্রাম্পকে উস্কানি দিয়ে এখন যুদ্ধের দায় এড়াতে চাইছে?
ট্রিলিয়ন ডলারের ভীষণ 2030 প্রকল্প বাঁচানোর তাগিদ, নাকি পরাশক্তিগুলোর রাজনৈতিক চালে পুরোপুরি ছিটকে পড়ার ভয়? ঠিক কোন কারণে যুদ্ধে জড়ানো থেকে বিরত থাকছে রিয়াদ? যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের এই ত্রিমুখী সংঘাত সৌদি আরবের জন্য ডেকে এনেছে এক বিশাল অর্থনৈতিক ও কৌশলগত সংকট। যুদ্ধের কারণে তৈরি হওয়া অর্থনৈতিক চাপের মুখে বাধ্য হয়ে উচ্চাভিলাষী অনেক প্রকল্পের সময়সীমা বাড়াতে এবং ব্যয় কমাতে হচ্ছে রিয়াদকে। সৌদির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের মনোযোগ ছিল মূলত নবায়নযোগ্য জ্বালানি ও পর্যটন এবং লোহিত সাগরের তীরবর্তী ভবিষ্যতের শহর নিয়মের দিকেই। কিন্তু এখন যুদ্ধ পরিস্থিতির জেরে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উদ্যোগে শুরু হওয়া গলফ লিগ বন্ধের পরিকল্পনা চলছে দেশটিতে এবং পাশাপাশি বিক্রি করে দেওয়া হচ্ছে স্বনামধন্য আল হিলাল ফুটবল ক্লাবের 70% শেয়ারও। এত বিশাল অর্থনৈতিক রূপান্তরের জন্য রিয়াদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন আঞ্চলিক স্থিতিশীলতা, যা চরম হুমকির মুখে পড়েছে ইরান যুদ্ধের কারণে। যুদ্ধের শুরু থেকেই সৌদি আরবের অবস্থান নিয়ে বিস্তর ধোঁয়াশা রয়েছে। গত ফেব্রুয়ারির শেষে ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে দাবি করেছিল, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মতো সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানও ইরানে হামলা চালানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্ররোচিত করেছিলেন, যদিও রিয়াদ এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। পরবর্তীতে ট্রাম্প যখন যুদ্ধ দ্রুত শেষ করার কথা বলেন, তখন নিউ ইয়র্ক টাইমস জানায় কাজ পুরোপুরি শেষ করার জন্য যুবরাজ আবারও ট্রাম্পকে চাপ দিচ্ছেন। এই দাবিও উড়িয়ে দেয় সৌদি আরব। প্রকাশ্যে যুদ্ধের বিরোধিতা এবং কূটনৈতিক সমাধানের কথা বললেও ইরান ও ইরাকে থাকা তাদের প্রক্সি গোষ্ঠীগুলোর রকেট ও ড্রোন হামলার শিকার হচ্ছে সৌদি। এর জবাবে তারা পাল্টা আঘাত হানার অধিকার রাখার কথা ঘোষণা করলেও বাস্তবে ট্রিগার চাপার সাহস দেখাচ্ছে না রিয়াদ। বিশ্লেষকদের মতে রিয়াদ মূলত 3টি সম্ভাব্য পরিণতির কথা মাথায় রেখে সাবধানে পা ফেলছে। প্রথমত, একটি অচল অবস্থা, যেখানে ট্রাম্প ক্লান্ত হয়ে কোনো কৌশলগত বিজয় ছাড়াই যুদ্ধ শেষের ঘোষণা দেবেন। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্রের পূর্ণ বিজয় এবং ইরানের শাসন ক্ষমতার পরিবর্তন, যা সৌদির জন্য সবচেয়ে আদর্শ। আর তৃতীয়ত, সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি, ইরানের বিজয়, অবরোধ প্রত্যাহার এবং অঞ্চলটি থেকে মার্কিন বাহিনীর বিদায়। সৌদি আরবের বর্তমান আচরণ প্রমাণ করে যে তারা যুক্তরাষ্ট্রের নিরঙ্কুশ বিজয়ের চেয়ে অচলাবস্থা বা ইরানের বিজয়ের আশঙ্কাই বেশি করছে। তাই তারা সব পক্ষের সঙ্গেই সম্পর্ক বজায় রাখার এক অসম্ভব চেষ্টা চালিয়ে যাচ্ছে। সৌদি আরব মনে করে তাদের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলেই মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলেছে। বিশেষ করে 2003 সালে ইরাক আগ্রাসন, 2015 সালের পরমাণু চুক্তি এবং 2019 সালে সৌদির তেল স্থাপনায় হামলার পর যুক্তরাষ্ট্রের নীরবতার মতো মার্কিন ভুলগুলোর কারণে ইরান আজ এত শক্তিশালী। রিয়াদ বুঝতে পারছে যে ওয়াশিংটন এমন কিছু শক্তির লাগাম খুলে দিয়েছে যা তাদের নিজেদেরও নিয়ন্ত্রণের বাইরে। তা সত্ত্বেও আঞ্চলিক পরাশক্তি হিসেবে নিজেদের প্রমাণ করতে চাইলে শুধু বিবৃতি দেওয়া নয়, বরং সৌদি আরবকে একটি সুস্পষ্ট অবস্থান নিতে হবে। অন্যথায় ইসরায়েল ও ইরানের মতো শক্তিশালী খেলোয়াড়দের এই রণক্ষেত্রে সৌদি আরব যে এখনো একই কাতারে পৌঁছাতে পারেনি, সেটি বারবার প্রমাণিত হবে। বিশ্ব রাজনীতির টালমাটাল পরিস্থিতির মাঝে ভারত ও রাশিয়া তাদের প্রতিরক্ষা সম্পর্ককে এক নজিরবিহীন উচ্চতায় নিয়ে গেছে। গত 8 বছরের দর কষাকষি শেষে কার্যকর হওয়া রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক সাপোর্ট বা RELOS চুক্তিটি এখন কেবল দুই দেশের মধ্যে অস্ত্র কেনাবেচার সম্পর্ক নয়, বরং রূপ নিয়েছে একটি গভীর কৌশলগত সামরিক জোটে। এই চুক্তির সবচেয়ে চমকপ্রদ দিক হল সেনা ও যুদ্ধ বিমান মোতায়েন। ভারতের ইতিহাসে রাশিয়ার সাথেই প্রথম এমন কোনো চুক্তি হলো যেখানে উভয় দেশ একে অপরের ভূখণ্ডে সর্বোচ্চ 3000 সেনা, 5টি যুদ্ধজাহাজ এবং 10টি সামরিক বিমান মোতায়েন করতে পারবে। শান্তিকাল ও যুদ্ধকাল এই সুবিধা কার্যকর থাকবে উভয় সময়ই। এর ফলে মেরামত, জ্বালানি সরবরাহ এবং রক্ষণাবেক্ষণের জন্য একে অপরের সামরিক ঘাঁটি ও নৌবন্দর ব্যবহারের আইনি অধিকার পেল দুদেশ। গত 8 বছর ধরে আলোচনা শেষে চুক্তিটি গত বছরের ফেব্রুয়ারিতে মস্কোতে স্বাক্ষরিত হয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত 15 ডিসেম্বর ফেডারেল আইনের মাধ্যমে এর অনুমোদন দেন। 2026-এর 12 জানুয়ারি থেকে চুক্তিটি কার্যকর হলেও এর বিস্তারিত তথ্য রুশ কর্মকর্তারা চলতি সপ্তাহে প্রকাশ করেছেন। চুক্তিটি প্রাথমিকভাবে 5 বছরের জন্য কার্যকর থাকবে এবং পারস্পরিক সম্মতিতে তা বাড়ানো যাবে। শীতল যুদ্ধের সময় থেকেই প্রতিরক্ষা খাত রাশিয়া ভারত সম্পর্কের মূল ভিত্তি। 1960-এর দশক থেকে মস্কো ভারতের অন্যতম প্রধান অস্ত্র সরবরাহকারী।
বিশ্লেষকদের মতে এই চুক্তির ফলে রাশিয়া প্রথমবারের মতো ভারত মহাসাগরে দীর্ঘমেয়াদী সামরিক উপস্থিতির সুযোগ পেল। বিনিময়ে ভারত রাশিয়ার আর্কটিক অঞ্চল এবং ভ্লাদিভস্তক থেকে মুরমানস্ক পর্যন্ত উত্তর সমুদ্রপথ ব্যবহারের সুযোগ পাবে। এটি চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলা এবং পশ্চিমা নিয়ন্ত্রিত বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার বাইরে একটি শক্তিশালী বিকল্প পথ তৈরি করবে ভারতের জন্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনিশ্চিত পররাষ্ট্রনীতি এবং রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞার মাঝেই এই চুক্তির কার্যকারিতা ভূরাজনীতিতে বিশেষ তাৎপর্য বহন করে। যদিও যুক্তরাষ্ট্রের সাথে ভারতের লজিস্টিক চুক্তি রয়েছে, কিন্তু রাশিয়ার সঙ্গে সৈন্য মোতায়েনের এই বিশেষ ধারাটি ওয়াশিংটনের জন্য একটি স্পষ্ট সংকেত। প্রাথমিকভাবে 5 বছরের জন্য স্বাক্ষরিত এই চুক্তি ভারতের রুশ সামরিক সরঞ্জামের রক্ষণাবেক্ষণকে আরও সহজ করবে। ইউক্রেন যুদ্ধের পর সস্তায় রুশ তেল কেনার ধারাবাহিকতায় এই সামরিক চুক্তি মস্কো ও নয়াদিল্লির মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্বকে আরও নিরেট করল। বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার এই সময়ে ভারত ও রাশিয়ার এই সামরিক ঘনিষ্ঠতা দক্ষিণ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।